সাত সকালে চট্টগ্রামের বাকুলিয়ায় পুড়ল প্লাস্টিক ঝুটের ৩ কারখানা। দাহ্য পদার্থ থাকায় ৬ ঘণ্টা পরও পুরো নিভেনি আগুন। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিরাপত্তা কর্মী না থাকার অভিযোগ। চট্টগ্রাম বন্দরে জট কমাতে খালি কন্টেইনারে ৪ গুণ জরিমানা আদায়ের চিন্তা কর্তৃপক্ষের। ফিডার জাহাজের সংখ্যা কমাতে নোটিশ। ভোগান্তির অপর নাম যেন রাইড শেয়ারিং। অ্যাপে চলাচল না করায় নিরাপত্তা ঝুঁকিতে যাত্রীরা। নীতিমালা বাস্তবায়নের তাগিদ। এবং যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের। পশ্চিমা মিত্রদের উস্কানি বন্ধের আহ্বান রুশ নেতার। স্বাগত জানাচ্ছি এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। চট্টগ্রামের বাকুলিয়ায় সাত সকালে আগুনে পুড়ে গেছে প্লাস্টিক এবং ঝুটের ৩টি কারখানা। পুড়েছে কয়েকটি বসতঘরও। নগরীর বাকুলিয়া এক্সেস রোডের মোড়ে রাত ১:৩০টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ৩টি ফায়ার স্টেশন থেকে ছুটে আসে ৯টি ইউনিট। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে অংশ নেন এলাকাবাসীও। প্রায় ৩ ঘণ্টা পর ভোর ৪:৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানা এবং ঝুটের গুদামে জ্বলতে দেখা যায় আগুন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দাহ্য পদার্থ এবং ঝুটের কারণে আগুন পুরোপুরিভাবে এখনও নেভানো সম্ভব হয়নি। এছাড়া পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে পাওয়া কথাও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এত বেশি সেখানে কম্বাস্টেবল মেটেরিয়ালস আছে, আমরা পানি মারলেও সেই নিচে কিন্তু আগুনে পৌঁছাচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা আগুন নিভাতে একটা সময় লাগতেছে। কোডিং ফেজে আমরা জানতে পারবো যে কারণ কি, কোথা থেকে উৎস লেগেছে, কি ধরনের ক্ষতি হয়েছে। এ বিষয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, আগুন পুরোপুরিভাবে নেভাতে আর কোনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। রোশন, মূলত বলতে পারি আমরা যে এটি ভয়াবহ আগুন। যদিও হতাহতের ঘটনা ঘটেনি, সেটি স্বস্তির খবর। কিন্তু আগুন প্রায় আমরা যেটি দেখেছি যে প্রায় 3টি কারখানা এবং তার সাথে লাগোয়া বেশ কয়েকটি বসতঘর রয়েছে। অন্তত 4 থেকে 5টির মতো বসতঘর রয়েছে যেগুলো পুড়ে গিয়েছে, এবং আরও বেশ কিছু বসতঘর সেখানে ছিল, সেমি পাকা বসতঘর। সৌভাগ্যবশত আগুন খুব একটা সেদিকে ছড়ায়নি। তবে যেই 4 থেকে 5টি বসতঘরে আগুন লেগেছে, সেখান থেকেও নিরাপদে যারা ছিলেন বাসিন্দা তারা বের হতে পেরেছেন। তবে তারা নিম্নআয়ের মানুষ এবং সহায় সম্বল সবই হারিয়েছেন। আপনি দেখছেন যে আগুনের যেই তীব্রতা, ভয়াবহতা, সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। রাত 1টার আগুন, এখন সকাল 8টা বাজে, প্রায় 7 ঘন্টার মতো হলো। আগুন কিন্তু এখনও পুরোপুরি নেভেনি, এবং ফায়ার সার্ভিস কর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই রাত 1:30টার পর থেকে। এবং যদিও 4:45টার দিকে তারা বলছেন আগুন যাতে আশেপাশে আর না ছড়ায় সেটি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। কিন্তু তারই মধ্যে আসলে আমরা দেখছি যে প্রায় 3টির মতো কারখানা, বিশাল এলাকা জুড়ে আগুন এবং প্রচণ্ড ধোঁয়া আশেপাশে। আমরা দেখছি যে এখানে আশেপাশে অন্তত 1 কিলোমিটারের মতো এলাকা আসলে ধোঁয়ায় ছেয়ে গেছে, প্রচণ্ড ধোঁয়ায়। এবং আগুন কারখানার আমরা দেখছি যে বিভিন্ন অংশে, অর্থাৎ বিভিন্ন অংশে কিন্তু থেমে থেমে আবার আগুন বাড়ছে। অর্থাৎ কিছুক্ষণ ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটাচ্ছেন, সেখানে আগুন নিভছে, কিন্তু এর অপর প্রান্তে আবারও আগুন জ্বলে উঠছে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় আগুন নেভানোর জন্য যে পানির প্রয়োজন, আশেপাশে সেই পানির সংকট রয়েছে। তারা বেশ দূরে আগ্রাবাদ থেকে বিশেষায়িত একটি গাড়িতে করে তারা পানি আনছেন, এবং আশেপাশে যে নালা রয়েছে
সেই নালা থেকে আপাতত পানি ছেটানো হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে কাপড়ের যে জুটের যে গোডাউন বা গুদাম, সেই গুদামে মূলত উপরের অংশের কাপড় জ্বলার পর সেগুলো সরিয়ে ফেলতে হয়, সরিয়ে তারপর নিচের অংশে পানি দিয়ে পুরোটা আগুন নির্বাপন বা নেভাতে হয়। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কারণ আগুনের ভয়াবহতার কারণে উপরের অংশে পানি দেওয়ার পর আগুন নিভছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরো কারখানা আসলে টিন, যে কারণে প্রচণ্ড তাপ আশেপাশে, এবং তারা গিয়ে সেই উপরের কাপড়গুলো পোড়ার পর নিচের কাপড়গুলো কিন্তু থেকে যাচ্ছে। সে কারণেই আবারও আগুন কিন্তু জ্বলছে। একই সাথে প্লাস্টিকের যেই পদার্থগুলো ছিল সেগুলো দাহ্য পদার্থ, এবং সেই জায়গায় আগুন কিন্তু তাদের নিভাতে বেগ পেতে হচ্ছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন আরও বেশ সময় লাগবে আগুন নেভাতে তাদের। তবে কি কারণে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও তারা বলতে পারছেন না। আগুন নেভানোর পর মূলত তারা বুঝতে পারবেন যে কি কারণে আসলে আগুন লেগেছে। তবে আগুনে এখানে আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেল। রোশন। চট্টগ্রামের বাকুলিয়ায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রূপসা ঘাট শাখার প্রধান দরজা ভল্ট ভেঙে এই চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানান, রাত 10টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা এবং ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকটির ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, যার মধ্যে দুর্বৃত্তরা 1400 টাকা রেখে গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ব্যাংক এবং আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে। সমস্ত সিকিউরিটি ভেঙেই আসলে চুরিটা হয়েছে এবং একটু সময় নিয়ে চুরিটা হয়েছে আমাদেরকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে। চলতি বছরের 7 মাসে গেল বছরের চেয়ে 234টির বেশি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। সেই সাথে বেড়েছে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংও। তবে বৈরী আবহাওয়া, ধর্মঘট এবং কাস্টম কর্মকর্তাদের কর্মবিরতি সহ নানা সমস্যায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলাই করতে হচ্ছে বন্দরকে। সংকট নিরসনে এবার খালি কন্টেইনারের উপরই 4 গুণ স্টোর রেন্ট আরোপের কথাও ভাবছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বাড়ায় ফিডার জাহাজের সংখ্যা কমাতেও নোটিশ দেওয়া হয়েছে। তবে ব্যবহারকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি আইসিডিগুলোর সক্ষমতা না বাড়ালে আগামী দিনে সংকট বাড়বে। হাজেরা শুলির প্রতিবেদন। এক বছরের ব্যবধানে পাল্টে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দরের চিত্র। ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় গেল বছর অনেক সময় খালি থাকত বন্দরের জেটি। বন্দরের বহির্নোঙরে আসার 2-1 দিনের মধ্যেই জেটিতে ভিড়তে পারত জাহাজ, অথচ এখন অপেক্ষায় থাকতে হচ্ছে গড়ে 7 থেকে 10 দিন। কন্টেইনার ও কার্গো মিলিয়ে প্রতিদিন 15 থেকে 22টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় থাকছে। হিসেব বলছে, গেল বছরের চেয়ে এই বছরে 234টি জাহাজ বেশি এসেছে চট্টগ্রাম বন্দরে। সেই সঙ্গে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংও। কিন্তু সে হারে খালাসের গতি না বাড়ায় গড়ে ইয়ার্ডে কন্টেইনার জমছে 40 থেকে 45 হাজার একক। এতে পণ্য ওঠানামায় সময় বেশি লাগায় বাড়ছে জেটিতে জাহাজের অবস্থানকালও, যার নেতিবাচক প্রভাব পড়ছে বন্দরের সার্বিক কার্যক্রমে। ইয়ার্ডের কাজ স্লো হওয়া মানে হচ্ছে জাহাজের কাজও স্লো হওয়া। তো সব মিলিয়ে আমরা চাই যে এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে। আমরা আমদানি রপ্তানিকারকদেরকে সবসময় বলি যে আমাদের যে সরকারি বন্ধের দিনগুলো, যেমন শুক্রবার, শনিবার বা অন্যান্য হলিডে যেগুলো থাকে, সেগুলোতেও যদি সমানভাবে সবাই ডেলিভারি নেয়, তাহলে বন্দরের এই অবস্থাটার সৃষ্টি হয় না। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্ধিত পাল্টা শুল্ক এড়াতে জুলাই মাসে রপ্তানি কন্টেইনার বাড়লে চাপে পড়ে বন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে বন্দরে আসা জাহাজের সংখ্যা কমিয়ে যৌক্তিক পর্যায়ে রাখা ও খালি কন্টেইনার দ্রুত না নিলে 4 গুণ জরিমানা আরোপের কথা জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে নোটিশ দেয় বন্দর।
শিপিং এজেন্টরা বলছেন বাড়তি চাপ সামাল দিতে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পুরোদমে চালু ও বিভিন্ন জেটিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি দ্রুত বে টার্মিনাল নির্মাণ জরুরি। দীর্ঘদিন ধরে আপনার এই কন্টেনার টার্মিনালটা পুরোপুরি আমরা ইউজে আনতে পারতেছি না। যেখানে আমার এখানে ক্রাইসিস যাচ্ছে সেখানে আপনার জেটি খালি যাচ্ছে। তো এইটাকে যদি ফুল অপারেশনে আইসা যদি 3টা জাহাজ যদি আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারি তাহলে তো এই সমস্যা তো এমনিই দেশেই সমাধান হতে পারে। জাহাজ কমায় এই সমাধান করার আর কোনো প্রয়োজন হবে না। কন্টেনার ডিপো পরিচালনাকারীরা বলছেন সংকটের স্থায়ী সমাধানে বন্দর ও বেসরকারি কন্টেনার ডিপোগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সহজ শর্তে ডিপো নির্মাণের সুযোগ দিতে হবে। চট্টগ্রাম বন্দরের মধ্যেও বেশ কিছু বিষয় আছে যেগুলো ঢেলে সাজানোর বিষয় রয়েছে। যেমন চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য যে আমরা পাঠাচ্ছি সেগুলো প্রি স্ট্যাকিংয়ের জায়গা করে দিতে হবে এবং সেই জায়গা করতে গেলেই কিন্তু আমদানি পণ্যের যে ডেলিভারি চট্টগ্রাম বন্দর থেকে এটা বাইরে নিয়ে যেতে হবে। এটা রাতারাতি করা সম্ভব নয়। আমরা মনে করি বেসরকারি আইসিডির সংখ্যা যদি বৃদ্ধি পায় এবং বেসরকারি আইসিডির সক্ষমতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু একটা সময়ে গিয়ে চট্টগ্রাম বন্দরের সকল আমদানি পণ্যের ডেলিভারি কিন্তু বন্দরের বাইরে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বন্দর 2024-25 অর্থ বছরে 48 বছরের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ 32,96,000 টিউএস কন্টেনার হ্যান্ডলিং করেছে। সমীক্ষার তথ্য মতে 2030 সালে হ্যান্ডলিং দাঁড়াবে 5 মিলিয়নে। এই অবস্থায় বন্দরের সক্ষমতা না বাড়ালে সংকটে পড়বে আমদানি ও রফতানি বাণিজ্য। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফিরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়েই দরদাম করে চলাচল করতে হচ্ছে যাত্রীদেরও। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবেই সড়কে দেখা দিচ্ছে নানান বিশৃঙ্খলা। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং প্রথম শুরু হয় 2011 সালে নিউ ইয়র্ক শহরে। ব্যাপক জনপ্রিয়তায় তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য বড় শহরেও। ঢাকায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ চালু হয় আরও 5 বছর পর। 2016 সালে যাত্রী ও চালকদের জন্য সেই সেবা নিয়ে আসে বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি উবার। উবারের সাফল্যে এই বাজার ধরতে চলে আসে পাঠাও, ওভাই, পিকমি ও সহজের মতো দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ। ব্যস্ত ঢাকায় নগর জীবনের চলাচলকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার যে আশা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং, সেখানে হঠাৎই যেন ছন্দপতন। স্বল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে চালক গন্তব্য যেতে রাজি না হওয়ায় বেড়েছে বিপত্তি। আস্থা হারিয়ে ফেলেছেন যাত্রীরাও। অ্যাপস হয়তো ওয়েট করা লাগে, যাকে আমরা যার পছন্দ অনুযায়ী যে আসবে তার জন্য আবার অপেক্ষা করতে হবে। এই জন্য যখন ইমার্জেন্সি থাকে তখন আমরা এইভাবে চলে যাই। আমি ডাইরেক্ট যাই, রাস্তায় রাইড শেয়ার তো অ্যাভেলেবেল পাওয়া যায়। যে বলি ভাই আমি যাব, কত টাকা নেবেন? 200 বলে আমি 150 টাকা দিয়ে চলে যাই। গল্প আছে মুদ্রার ও পিঠেও। দেশ জুড়ে অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো শুরুতে অ্যাপের মাধ্যমে যাত্রী সেবা দিলেও কঠোর নজরদারির অভাবে ভেস্তে যেতে বসেছে অল্প দিনে জনপ্রিয়তা পাওয়া এই সেবা মাধ্যমটি। যাত্রীদের বিপদের সুযোগ বুঝে এখন অনেক চালকই চুক্তিতে যাচ্ছেন। অ্যাপসে কল না আসলে কলের অপেক্ষা করে না। যাত্রী যখন আসে, অনেক যাত্রী আছে যে অ্যাপস ব্যবহার নিজেরা করে না, সামনে গাড়ি পাইলে জিজ্ঞাসা করে যাইবেন কিনা, তো অনেক কন্ট্রাক্টে যাওয়া হয়। অ্যাপ বাদে চুক্তিভিত্তিক চলাচলে ট্র্যাকিংয়ের সুযোগ নেই, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যাত্রী চালকের জন্য, যার আভাস মেলে সংবাদ শিরোনামে। ঢাকায় বহুদিনের সমস্যা সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব মিটারে না যাওয়া। এবার সেই সমস্যায় যুক্ত হয়েছে রাইড শেয়ারিংয়ে। তবে কেন অ্যাপে দেখানো ভাড়ায় যেতে চান না চালকরা? অ্যাপসে ভাড়া মারলে আমাদের খুব লস হয় আর কি। যেমন আমরা পার কিলো তো পাই 10 টাকা, আর আমরা যদি লোকালে যদি আপনার ভাড়া মানে কথা কন্ট্রাক্টে যদি ইউজ করি তাহলে আমাদের মানে আপনার পার কিলোতে 20 টাকা পড়ে। ধরেন 127 টাকা আসছে, আমি জ্যামে পইরেই রয়েছি, সে আমাকে মানে পারলে 27 টাকাই দেয়, ওই 30 টাকা দেয়। কিন্তু আমি যদি এইটা কন্ট্রাক্টে একটু মারি তাহলে দেখা গেছে সেটা 27 টাকার জায়গায় 150 টাকা হবে। রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়ন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে আনা উচিত জবাবদিহিতার মধ্যে, না হলে এর সমাধান পাওয়া মুশকিল। যারা এটার দায়িত্ব নিয়ে আছেন তারা রাইড শেয়ারের সংজ্ঞাটা জানেন কিনা সন্দেহ। যদি জানতেন তাহলে কিন্তু দায়িত্বটা নিতেন, এবং সবচেয়ে বড় কথা হলো যারা দায়িত্বটা নিচ্ছেন না তারা আবার জবাবদিহিতার আওতায় আসছেন না। পুরো পৃথিবী এই অমিত সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে
ব্যক্তিগত গাড়িকে কমিয়ে নিয়ে আসতেছে, সেই জায়গাটার মধ্যে আমরা পুরো উদাসীন হয়ে থাকছি এবং একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। বর্তমানে উবার, পাঠাও ও সহজসহ 15টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এর মধ্যে অনেকেই লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি, আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। ডক্টর ইউনূস জানান, এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। গত 1 বছরে সরকার অনেক কিছুই অর্জন করেছে বলে জানান তিনি। এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান এই উপদেষ্টা। বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি করেন তিনি। এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার এবং হালাল পণ্যের বিষয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়াও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আহ্বান জানান মালয়েশিয়া সরকারকে। এক্ষেত্রে দুদেশের বিদ্যমান সমস্যার সমাধানের প্রত্যাশা করেন তিনি। So we said we'll give you all the facilities for halal protections and so on. Come and locate your factory in our area. We provide whatever is needed. So it's a question of marketing. Halal is not just a Bangladesh market or a Malaysian market. It's not limited by that. We are looking forward to expanding the scope for the Bangladeshi workers to come here in a much more clean system. So we had very elaborate discussion in future how to proceed without having trouble for any side. এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে মাগুরা পৌরসভার পারনান্দোয়ালি এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি এবং আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। নানান আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা অংশ নিয়েছেন বগুড়াবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কেমন দেখছেন, আর দিনটি উপলক্ষে আজ কি কি কর্মসূচি রয়েছে? আপনি জানেন যে সনাতন ধর্মের প্রবক্তা মহাপুরুষ মানবতার যে শ্রীকৃষ্ণ তার কিন্তু জন্মতিথি আজ থেকে প্রায় 900 থেকে 1000 বছর পূর্বে যে নগরীতে উনি ভারতের মথুরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন এবং ওই সময় যে কংস রাজা, সে কংস রাজার যে অত্যাচার, সেই অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতে এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালন যে ব্রত, সেই ব্রত নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের তিনি মথুরা নগরীতে আবির্ভাব হয়েছিলেন এবং তখন থেকে কিন্তু এই দিনটি সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু মহা সরোবরে কিন্তু পালন করে থাকে। তারা কিন্তু এই দিনটিকে উপলক্ষ করে যে শান্তি, পৃথিবীর যে শান্তি, সে শান্তি কামনা করে এবং এই দিনটিকে ঘিরে সকল ধরনের সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তাদের যে আয়োজন, সেই আয়োজন
আয়োজনটাকে সম্পন্ন করে এবং তারা চান যে এই দিনটাকে উপলক্ষ করে যে দুষ্টের দমন এবং সৃষ্টি পালন সেটি যেন অব্যাহত থাকে এবং যুগ যুগ ধরেই যেন এইটি চলতে থাকে। আর আজকের এই শোভাযাত্রা উপলক্ষে বগুড়ায় কিন্তু সকাল থেকে যে বিভিন্ন ধরনের আয়োজন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শোভাযাত্রা তারা এখানে করছেন, আরেকটি শোভাযাত্রা কিছুক্ষণ পরে বের হবে এবং এই শোভাযাত্রায় কিন্তু জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি সভাপতি এবং সবাই কিন্তু তারা এখানে উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করার পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ শেষে তারা কিন্তু একটা আলোচনা সভা আয়োজন করেছেন এবং আলোচনা সভা শেষে তাদের যে আরও যে আয়োজনগুলো রয়েছে, পারিবারিক আলোচনা সভা, মন্দিরে মন্দিরে প্রার্থনা, প্রত্যেকটি কিন্তু তাদের থাকছে। আর এই শোভাযাত্রাকে উপলক্ষ করে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের অবনতি না ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুলিশ তাদের সার্বক্ষণিক নজরদারি করেছেন এবং তারা যে চান যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যেন এই শোভাযাত্রাটা এখানে হয়, সেই দিক থেকে তারা লক্ষ্য করেছেন। এবং আজকে লক্ষণীয় বিষয় যে আজকে যে সনাতন ধর্মের যে এই শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি কিন্তু এখানে বিএনপি এবং জামাতের কার্যালয়ের সামনে থেকে কিন্তু শুরু হয়েছে এবং শহরের যে আরও যে স্থানগুলো রয়েছে, বিভিন্ন মূল স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে প্রদক্ষিণ করবেন। এখানে দেখা যাচ্ছে যে প্রায় সহস্রাধিক যে সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু এখানে তারা একত্রিত হয়েছেন এবং তারা র্যালি করছেন। এই র্যালির মাধ্যমে কিন্তু তারা চাচ্ছেন যে শান্তি, যে বিশ্বের যে শান্তি, সেই শান্তিটা অটুট থাকুক এবং তারা এই শান্তিকে কামনা করছেন এবং তারা প্রার্থনা করছেন যে দেশে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয়, তারা যেন শান্তির শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু তারা চান যে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে যেন ঠিক মতন থাকে এবং সম্প্রীতি যেন বজায় থাকে এবং যে বজায়টা বর্তমানে রয়েছে সে সম্প্রীতি বজায় যেন সবসময় থাকে। এখানে কোনো হানাহানি, কোনো দুষ্ট লোকের যেন আবির্ভাব না ঘটে এবং দুষ্টের দমন এবং সৃষ্টির পালনকে উপলক্ষ করে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম মথুরা নগরীতে এবং সে কংস রাজাকে যে অত্যাচারী ছিলেন, সে অত্যাচারী কংস রাজাকে সেই সময় যে শান্তি এনেছিলেন, সে শ্রীকৃষ্ণরই কিন্তু আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে যে আয়োজন সেটি কিন্তু বগুড়াতে চলছে। তো এই ছিল রসুন আমার কাছে বগুড়ার যে জন্মাষ্টমী পালন উদযাপন এর সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। রাজশাহীর বানেশ্বর থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়ক ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক অর্থনীতিতে উন্মোচিত হয়েছে নতুন দ্বার। পণ্য পরিবহনে কমেছে খরচও। অবকাঠামোগত উন্নয়নের কারণে কেবল যাতায়াতের সুবিধাই নয়, উন্নতি হয়েছে জীবনমান এবং কর্মসংস্থানেরও। স্বাবলম্বী হয়ে উঠেছে এলাকার হাজার হাজার মানুষ। দক্ষ এবং যোগ্য কর্মী পাওয়ার প্রত্যাশা অনুযায়ী ইপিজেডের উৎপাদন হচ্ছে বলে জানান ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক রায়হানুল ইসলাম। এর ক্যামেরায় বাকিরা জানাচ্ছেন রাকিবুল হাসান। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী যেমন কৃষিজ উৎপাদনে সমৃদ্ধ, তেমনি এখানে বাড়ছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। ফলে এই রাজশাহীর সাথে যোগাযোগ বেড়েছে খুলনা ও বরিশালের বিভিন্ন জেলা উপজেলার। রাজশাহীর বানেশ্বর থেকে এই পথ গেছে বাঘা হয়ে পাবনার ঈশ্বরদী ও রূপপুরে। ৫৫ কিলোমিটারের এই পথ গেল বছর ৬৪৪ কোটি টাকা ব্যয়ে ১৮ থেকে ৩৪ ফুটে বাড়ানো হয়, যে কারণে যোগাযোগ সহজ হয়েছে চারঘাট, বাঘা, লালপুর, ঈশ্বরদী উপজেলার লাখো মানুষের। এ পথেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পণ্যবাহী শত শত ট্রাক সহজেই পৌঁছে যাচ্ছে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায়। ফলে কমেছে প্রায় ২০ কিলোমিটার পথ। আর এতে জ্বালানি ও খরচ কমেছে বলে জানান ব্যবসায়ীরা। আর এই রাস্তা হওয়ার পর থেকে আমার প্রচুর সুবিধা হয়েছে। খুলনা, বরিশাল আমরা এই রোড দিয়ে প্রচুর যাতায়াত করি। রোগীদের জন্য সুবিধা হয়েছে, কারণ আপনাদের কুষ্টিয়া, খুলনা, পাবনা সব রোগীগুলা অ্যাম্বুলেন্স করে রাজশাহী মেডিকেল, যেহেতু একটা রাজশাহী মেডিকেল কলেজ অনেক বড়। সোনা মসজিদ থাকেন যে গাড়িগুলো লোড করে সাতক্ষীরা, ভোমরা, যশোর, বেনাপুল, তারপরে বিভিন্ন জায়গার এই লাইনে দিয়ে গেলে তাদের জন্য সুবিধা। দাসুরিয়া ঘুরে যেতাম, এখন আপনার এদিক দিয়ে সোনা মসজিদ থেকে বা বানেশ্বর থেকে যদি আপনি এমনি দিয়ে বাঘা, চারঘাট হয়ে যান, তাহলে রাস্তা মোটামুটি আপনার ২০ কিলোমিটার রাস্তা, ২০-৩০ কিলো রাস্তা কম বেশি, ধরেন যে ১০-১৫টা তেল বাঁচবে। রাজশাহীর বাঘার মসজিদ মোড়, রাজার মোড় বা লালপুরের
তেপুকুরিয়া ও আরপাড়া ঘাট। প্রতিদিন ভোর থেকেই প্রায় 668টি গ্রাম থেকে ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ছুটছেন বিদ্যুৎ শ্রমিকেরা। আমরা রাজশাহী জেলা বাঘা থানা থেকে এখানে এসেছি, আমরা গাড়িতে যাতায়াত করি। তো এটা আমাদের জন্য অনেকটা একটা প্লাস পয়েন্ট, আমাদের কর্মসংস্থানের জন্য ভালো। বাড়িতে যারা যে মহিলারা বসে থাকে, স্বামীর হয়তো বা ইনকামে চলতে পারছে না, তারা ইপিজেডে গার্মেন্টসে চাকরি করে তাদের সংসারটা উন্নতির দিকে হয়েছে। ভালো যাতায়াতের সুবিধাটা ভালো আছে। এখানে ইপিজেডের ভিতরে যে ফ্যাক্টরিগুলো আছে এখানে সুযোগ সুবিধা ভালো, আমাদের ফ্যামিলিগুলো ভালো চলতেছে। এই অবস্থায় স্থায়ী ও অস্থায়ী কর্মী পেতে সহজ হয়েছে ইপিজেড প্রতিষ্ঠানগুলোর। আর দক্ষ ও যোগ্য কর্মী পাওয়ায় প্রত্যাশা অনুযায়ী উৎপাদন করতে পারছেন তারা। কাজের সন্ধানে এসে এখন এমন একটা জায়গায় আসছে যে তার বিচার করার সুযোগ নাই যে এটা হলো লেবারের কাজ। এখন লেবারের কাজ বলে কোনো শব্দ নাই, সবাই সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে আপনি কাজ করার জন্য প্রচুর লোক পাবেন, আপনার মন মতো লোক পাবেন। ভৌগোলিকভাবে 4 জেলার মাঝামাঝি অবস্থিত ঈশ্বরদী ইপিজেড। সড়ক সুবিধায় মোট শ্রমিকের 16% রাজশাহীর, 35.5% নাটোরের বলে জানান ইপিজেডের নির্বাহী পরিচালক। যে 20,000 ওয়ার্কার এখানে কর্মকাণ্ড করছে, এরা সরাসরি ইপিজেডের উৎপাদনের সাথে জড়িত। এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে ঈশ্বরদী ইপিজেড সরাসরি যদিও 20,000 ওয়ার্কারকে এ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছে, কিন্তু পরোক্ষভাবে চিন্তা করলে এর অবদান অনেক ব্যাপক। ঈশ্বরদী ইপিজেডে চলমান 20টি ইন্ডাস্ট্রির পাশাপাশি উৎপাদনের জন্য নির্মাণ প্রস্তুতির কাজ শেষ করেছে আরও 14টি প্রতিষ্ঠান। তাতে আগামী বছরের মধ্যে আরও 10,000 শ্রমিকের কাজের সুযোগ হবে এই ইপিজেডে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঈশ্বরদী ইপিজেড এ অঞ্চলের কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের দারুণ একটা উদাহরণ বলা যেতেই পারে। একই সাথে এ অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে যদি নতুন কোনো শিল্প অঞ্চল গড়ে তোলা যায় এবং পাশাপাশি কৃষিভিত্তিক ইপিজেড করা যায়, তবে বাড়বে এ অঞ্চলের কর্মসংস্থান। একই সাথে অনানুষ্ঠানিক নানা অর্থনৈতিক উৎসও তৈরি হবে এ অঞ্চলে। রাকিবুল হাসান, এখন পাবনা। গত কয়েকদিনের ভারী বর্ষণে উত্তরের জেলা পঞ্চগড়ের একটি স্লুইস গেট সেতুর ডেবে যাওয়া সহ সংযোগ সড়ক ভেঙে দুই পাড়ের 10 থেকে 15,000 মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে প্রান্তিক এলাকার কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সেতুটি মেরামতে নেওয়া হয়নি কোনো ধরনের পদক্ষেপ। দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাচ্ছেন তারা। লুৎফর রহমানের প্রতিবেদন। পঞ্চগড়ের কুচিয়ারমোড় এলাকার মামাভাগিনা খালের ওপর স্লুইস গেট সেতু। প্রবল স্রোতে দেবে গেছে সেতুটি। দুই পারের সংযোগ সড়ক ভেঙে বইছে পানির ধারা। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বন্ধ দুই পারের মানুষের যাতায়াত। গেল মঙ্গলবার মধ্যরাতে সেতুটি দেবে যায় কয়েক মিটার। সাথে দুই পারের সংযোগ সড়ক ভেঙে যায় 15 থেকে 20 ফুট। মালামাল সহ পানিতে ভেসে যায় 4টি দোকান। গত কয়েকদিনের ভারী বর্ষণে খালের প্রবল স্রোতে এই হাল তৈরি হয়েছে সেতুটির। এতে দুই পারের 10 থেকে 15,000 মানুষের যাতায়াত প্রায় বন্ধ হয়েছে। জেলা শহরে যেতে ঘুরতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার পথ। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যাওয়া আসে এই রাস্তায়। এখন এই রাস্তা থেকে এখন কিভাবে আমরা যানবাহন চলাচল করবে জনগণ? আমরা যাতায়াত করতে পারতেছি না। এখানে 18-20টা গ্রামের মানুষ এইদিকে যাতায়াত করে। ব্রিজটা ভাঙছি, এই 1 মিনিটের রাস্তার জন্য আমাদের 1 ঘন্টা রাস্তা ঘুরে যেতে হবে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামতে নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। এতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। এই পাশে 2টা স্কুল আছে, এই পাশে মাদ্রাসা আছে, এদের খুব অসুবিধা এবং বৃষ্টি যদি তাড়াতাড়ি হয় তাহলে ভালো। তা আমরা আশা করি এটা যেন তাড়াতাড়ি একটু সংস্কার হয়, আমাদের উপকার হবে। এখন তো আমরা চলাফেরা করতে পারতেছি না, কোনো মতন যদি তাড়াতাড়ি ব্রিজটা যে কোনো ব্যবস্থা হয়তো তাহলে আমাদের জন্য একটু জনগণের সুবিধা হয়। মানুষের চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা সহ নতুন সেতু নির্মাণের আশ্বাস এলজিডির। করতোয়া নদী থাকার কারণে সেখানে বালি পাথর উত্তোলনের ফলে নদীর লেভেলটা নিচে নেমে গেছে দ্রুত, যার কারণে এই রেগুলেটরটি দেবে গেছে। আমরা জনগণের কথা বিবেচনা করে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে দ্রুত জনগণের পারাপারের এবং সেই সাথে
ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের ব্যবস্থা নেব। মামাবাগিনা খালের পানির গতি যতই বাড়ছে সেতুটির দুই পারের ভাঙন। যাতায়াত স্বাভাবিক না হলে হুমকিতে পড়বে প্রান্তিক এলাকার অর্থনীতি। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। দেশের প্রায় 4 কোটি মানুষ বহু মাত্রিক দারিদ্র্যের শিকার, যা মোট জনসংখ্যার 24.05%। আর সবচেয়ে বেশি দারিদ্র্য কবলিত পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দা, যা 65.36%। পরিকল্পনা কমিশনের ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ফর বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য। সংকট উত্তরণে সরকারকে দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান থেকে রিজভী রাহাতের প্রতিবেদন। গত 31 জুলাই রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে দারিদ্রতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। যে প্রতিবেদনে উঠে আসে দেশের সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দারা। বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্যের উপর এটি প্রথম প্রতিবেদন। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা MPI এর তথ্য মতে দেশে 3,97,70,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। প্রতিবেদনে উঠে আসে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, আর এই হার সবচেয়ে বেশি পার্বত্য জেলা বান্দরবানে, যা 65.36%। প্রতিবেদনটির বয়স ভিত্তিক হিসাবে দেখা যায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য হার বেশি। তবে দারিদ্র্যের এ হার পানির প্রাপ্যতা, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সংযোগ সহ 11টি সূচকের সমন্বয় করা হয়েছে। তাই সংকট উত্তরণে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চকচক করলে তো শোনা হয় না, তো বান্দরবানকে চকচক করে দেখানো হয়েছে। চকচকের পিছে যে আড়ালে কষ্টে আছে, কত মানুষ না খেয়ে আছে। অবকাঠামো নির্মাণটাকে যদি আমরা বুঝি তাহলে ঠিকই উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। আমাদের জনগণ ওদের কাছে কোনো সঠিক সেবাটা এবং ওদের কাছে সঠিক এদের প্রাপ্যটা মনে পৌঁছতেছে না। পর্যটন শহর বলা হলেও কিন্তু আসলে এটি পর্যটন, কতটুকু পর্যটন শহরের বৈশিষ্ট্য এই শহরে রয়েছে, এটা একটি প্রশ্ন। সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, সরকারের দায়িত্বশীল যে এজেন্সিগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সবাইকে মিলে একটা উপায় বের করা যে আমরা এখান থেকে উত্তরণ চাই। কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে এগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, যেমন জুস প্ল্যান্ট হতে পারে, আনারসের জুস প্ল্যান্ট হতে পারে, আমের জুস প্ল্যান্ট হতে পারে, তাহলে লোকজনের কর্মসংস্থান হতে পারে। জেলা প্রশাসক জানান, স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বান্দরবানের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। কৃষকরা যে তাদের উৎপাদিত পণ্য তারা ঠিকঠাক মতো এখন তারা এটা বাজারজাত করতে পারছে, পর্যটকদের সমাগম হয়েছে, এতে করে অচিরেই আমরা অদূর ভবিষ্যতে আমরা এর একটা ভালো ফলাফল আমরা দেখতে পাবো। স্থানীয়দের দাবি, বান্দরবানের পর্যটন শিল্পের প্রসার, কৃষি ব্যবস্থায় আধুনিকীকরণ, শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারকে দ্রুত ভূমিকা রাখতে হবে। তাহলে দারিদ্র্যসীমা থেকে মুক্ত হবে পার্বত্য এই জেলার 11টি নৃগোষ্ঠী সহ মোট 12 সম্প্রদায়ের জনগণ। এখন বান্দরবান। এবার আন্তর্জাতিক। ইউক্রেনের যুদ্ধ বন্ধে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনা। যদিও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প মন্তব্য করেছেন, সংঘাত নিরসনে রাশিয়ার সঙ্গে সমঝোতা না হলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর রুশ প্রেসিডেন্ট বলছেন, সংঘাত বন্ধ করতে হলে আগে যুদ্ধের কারণ অনুসন্ধান করে তা সমাধান করতে হবে। তবে এ ব্যাপারে মস্কোর যথেষ্ট আগ্রহ আছে বলেও মন্তব্য করেন পুতিন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন এবং ট্রাম্পের পরবর্তী সাক্ষাৎ হতে পারে মস্কোয়। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যালমেন্ড্রফ রিচার্ডসন সামরিক ঘাঁটি। লাল গালিচায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের পর এই প্রথম শুক্রবার মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে গোটা বিশ্বের আগ্রহ ছিল তুঙ্গে। স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 3 ঘণ্টা ধরে চলে আলোচনা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সমাধান সূত্র ছাড়াই শেষ হয়েছে পারসুইং পিস শীর্ষক এই সামিট।
চুক্তি না হলেও বৈঠক শেষে খোশ মেজাজে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। সমাধানে না পৌঁছাতে পারলেও পুতিনের সঙ্গে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আশ্বাস দিয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটো ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যৌথ সংবাদ সম্মেলন শেষে পুতিনকে ধন্যবাদ দেন ট্রাম্প এবং তাকে ভলোদিমির বলে সম্বোধন করেন তিনি। I believe we had a very productive meeting. There were many points that we agreed on. Most of them, I would say, a couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately up to them. বিপরীতে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। পাশাপাশি ইউক্রেন ও তার ইউরোপের মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বা উস্কানিমূলক কাজ করলে সংকট সমাধান সম্ভব না। Знаете, понимаете, одним из центральных вопросов стала ситуация вокруг Украины. Мы видим стремление администрации США и лично президента Трампа содействовать разрешению украинского конфликта. Его желание вникнуть в суть и понять его истоки. সংবাদ সম্মেলন শেষে করমর্দন করে হাসি মুখে একে অপরকে বিদায় জানিয়েছেন ট্রাম্প পুতিন। বৈঠক শেষে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি বা যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলেও শিগগিরই আবার দেখা করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পকে মস্কোতে আসার আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন পুতিন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না নিহতের স্বজনরা। বাধ্য হয়ে এক কবরেই একাধিক মানুষকে দাফন করতে হচ্ছে তাদের। কবরস্থানে জায়গা না পেয়ে অনেক সময় রাস্তার ধারেই কবর দিতে হয়েছে অনেককে। এমনকি গণকবর দেওয়ার বিষয়টিও সাধারণ ঘটনায় পরিণত হয়েছে গাজায়। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। এটি গাজা উপত্যকার ব্যস্ততম একটি কবরস্থান। প্রতিদিনই এখানে দাফন করা হচ্ছে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের। তবে এখানকার কবরের সংখ্যা সীমিত হলেও ফিলিস্তিনি মানুষের লাশের সারি দীর্ঘ। তাই উপায় না পেয়ে এক কবরেই একাধিক মানুষকে দাফন করতে হচ্ছে গাজাবাসীর। গাজার প্রায় প্রতিটি কবরস্থানের চিত্র প্রায় একই রকম। ইসরায়েলি হামলায় চিরতরে হারিয়ে যাওয়া আপনজনদের জন্য 3.5 হাত জায়গার ব্যবস্থাও করতে পারেন না অনেকে। এই আক্ষেপ গাজার প্রায় প্রতিটি স্বজন হারা মানুষের মনে। الله يرحم رحمة الله عليه. امبارح دفنا جارنا حبيبنا صديقنا حطنا نايم العمي معاه من قلة الوسع في القبور فيش وسع. 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় 61,000-এর বেশি ফিলিস্তিনি। বিপুল সংখ্যক এই মানুষকে কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গাও রাখেনি দখলদাররা। এরই মধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চলের বড় বড় কবরস্থানগুলো ইসরায়েলিরা দখলে নিয়েছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের। إنه ما في عنا مقابر، المقابر الأساسية عنا المقبرة الشرقية والشجاعية تحت سيطرة الاحتلال، واليوم إحنا عشان نلاقي مكان ندفن فيه أحبابنا واللي بنفقدهم بنواجه كتير صعوبات، حتى كتير ناس كانت عنا بتدفن بالشوارع بالجزر اللي بين الشوارع. এমনকি অনেক সময় কবরস্থানের জায়গা না পেয়ে রাস্তার ধারে কিংবা খোলা মাঠে সুবিধাজনক কোনো জায়গায় কবর দিতে হয় ফিলিস্তিনি মুসলিমদের। نحط مكان ميت فيش مقابر مرة لقيتها فيش. এই পরিস্থিতিতে অনেক সময় গণকবরের ব্যবস্থা করতে হয় তাদের। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলার খবর। বসুন্ধরার 10 জন খেলোয়াড় ছাড়াই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেই খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়ার কথা জানিয়েছে বসুন্ধরা কিংস। তবে কবে নাগাদ খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিবে সে বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমির খান। বিস্তারিত প্রতিবেদনে। সেপ্টেম্বরের শুরুতে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর সেই সফর সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে প্রাথমিক দলে 24 সদস্য থাকলেও
প্রথম দিন 12 জন নিয়ে ক্লোজ ডোর অনুশীলন করেছেন কোচ। পূর্ণ দল নিয়ে কোচের অনুশীলনের পরিকল্পনায় বাগড়া দিয়েছে বসুন্ধরা কিংস। মূলত এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় আবাহনীর 8 খেলোয়াড় এবং বসুন্ধরা কিংসের 10 ফুটবলার ছাড়াই বুধবার মাত্র 6 জনকে নিয়ে ক্যাম্প শুরু করে বাফুফে। তবে অনুশীলনের প্রথম দিন জাতীয় স্টেডিয়ামে আবাহনীর 8 ফুটবলার যোগ দিলেও দেখা যায়নি বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়কে। এ নিয়ে জানতে চাইলে দলের ম্যানেজার জানান, অনুশীলন শুরুর মাত্র ঘণ্টাখানেক আগে চিঠি দিয়ে খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়ার কথা জানিয়েছে ক্লাবটি। কোচ তো আর আমরা তো আর স্যাটিসফাইড হতে পারি না, ফুল টিম না পেলে তো আর স্যাটিসফাইড হতে পারি না। তারপরও যেহেতু সবাই আমরা একসাথেই আছি, যেভাবে তাদের সাথে আলোচনা করে আনা যাবে, আমরা তো হয়তো আমরা রেডি ছিলাম যে বসুন্ধরা প্লেয়ার টিমটা আসতেছে, তো যখন শুনতে পারলাম চিঠি পেলাম তখন না আসলে জানছি। এখন কিংসের এমন আচরণে বাফুফের অবস্থান কঠোর নাকি নমনীয় হবে তা জানতে চাইলে দলের ম্যানেজারের সোজাসাপটা উত্তর। কবে নাগাদ খেলোয়াড়দের ছাড়পত্র দেবে বসুন্ধরা কিংস তা জানতে ক্লাবটির সভাপতির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সেটা আমাদের কমিটি প্লাস কোচ যে আছে সে আবার সেরকম ভাবে সিদ্ধান্ত নেবে। এদিকে নেপাল ম্যাচের আগে হামজা চৌধুরীকে দলে পাওয়ার বিষয়ে এখনও আশা ছাড়েনি ফেডারেশন। আগামী 6 এবং 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে ফ্রেন্ডলি ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাত সকালে চট্টগ্রামের বাকুলিয়ায় পুড়ল প্লাস্টিক ঝুটের 3 কারখানা। দাহ্য পদার্থ শাখায় 6 ঘণ্টা পরও নেভানো যায়নি আগুন। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিরাপত্তা কর্মী না থাকার অভিযোগ। চট্টগ্রাম বন্দরে জট কমাতে খালি কন্টেইনারেই 4 গুণ জরিমানা আদায়ের চিন্তা কর্তৃপক্ষের। ফিডার জাহাজের সংখ্যা কমাতে নোটিশ। ভোগান্তির অপর নাম যেন রাইড শেয়ারিং। অ্যাপে চলাচল না করায় নিরাপত্তা ঝুঁকিতে যাত্রীরা। নীতিমালা বাস্তবায়নের তাগিদ। এবং যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের। পশ্চিমা মিত্রদের উস্কানি বন্ধের আহ্বান রুশ নেতার। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।